বিয়াইন, আই লাভ ইউ। বিয়ে বাড়িতে সবার মাঝখানে দাঁড়িয়ে আকাশ তার বিআইন সাহেবকে উদ্দেশ্য করে এই কথাটা বলল। আশেপাশে সবাই তাকিয়ে আছে আকাশ এবং রাশমিকার দিকে। এইদিকে রাশমিকা হাঁ করে তাকিয়ে আছে আকাশের কথা শুনে। আকাশ রাশমিকাকে উদ্দেশ্য করে আবারও বলতে লাগলো, আরে বিয়াইন সাহেব, আমি তো আপনার সাথে মজা করছিলাম। আর সবাই কি ভাবছেন, আমি বিয়াইন সাহেবকে প্রপোজ করেছি? আরে না, এটা একটা ফান ছিল। ওই যে দেখেন আমার ফ্রেন্ডরা ক্যামেরা ধরে রেখেছে, এটা একটা রিলস বানিয়েছি। এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো তার বন্ধু বান্ধবদের কাছে। ভিডিওটা দেখে খুবই খুশি হলো আকাশ। তার বন্ধু বান্ধবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, আমার বিয়াইন সাহেব তো খুবই লজ্জা পেয়েছে। বিয়াইন সাহেবের সাথে তো রিলেশন করা লাগে। আরে ভাই, এইখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা, তোর বিয়ান সাহেবকে আড়ালে নিয়ে জড়িয়ে ধর। দেখবি তোর বিয়ান সাহেব এমনিতেই পটে গেছে। আর তুই তো আসিস, নিনজা টেকনিক নিয়ে তোর বিয়ান সাহেবকে পটিয়ে নিবি। এইখানে কোনো কিছু করা যাবে না, এইখানে করলে মাইরও খেতে পারি। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এইখানে কিছু করা যাবে না বা বলাও যাবে না। চল আমরা ওই দিকে যাই, ওই দিকে সবাই আড্ডা দিতেছে। এই বলে আকাশ তার বন্ধু বান্ধবদের সাথে চলে আসলো অন্য পাশে। অন্যদিকে রাশমিকা সবার সাথে বসে আছে। এমন সময় রাশমিকার বান্ধবী বলতে লাগলো, আকাশ এইভাবে তোকে আই লাভ ইউ বলছে আর তুই কিছুই বললি না। তুই তোর বোনকে বলে দিতে, তাহলে তো তোর বোন কিছু বলতো আকাশকে। আমি যদি এখন কিছু বলি, যদি এখানে ঝগড়া হয়, তাহলে আপুর বিয়ে সমস্যা হবে। এমনিতে তো জানিস আপুর বিয়ে হচ্ছে না। এখন যদি আমি আবার সমস্যা করি, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তাই আমি কিছু বলি নাই। আর আকাশ তো বলেছে এটা নাকি রিলস বানিয়েছে। আরে ভিডিওতে মনে হয় না আমার পিক দেখা যাবে। তাই বলে তুই কিছুই বলবি না? আচ্ছা চল ওই দিকে যাই, তোর আপুর কি অবস্থা দেখে আসি। এই বলে রাশমিকা রাশিদার সাথে চলে আসলো তার বোনেদের কাছে। এসে দেখে তার বোন এখনো সাজুগুজু করতেছে। এটা দেখে রাশমিকা বলতে লাগলো, আপু, তোমার এখনো রেডি হওয়া হয় নাই? আমরা সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি তোমার গায়ে হলুদে নাচবো বলে, আর তুমি কি না এখনো রেডি হওয়া নাই? এই তো রেডি হয়ে গেছি, চল এখন আগে তোদের নাচ দেখবো, এরপর গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। এই বলে রোকসানা সবাইকে নিয়ে চলে আসলো বাহিরে। স্টেজে বসে আছে। এমন সময় মাইক দিয়ে অ্যানাউন্স করা হলো যে এখন গায়ে হলুদের নাচা শুরু হবে। এটা শুনে আকাশ এবং তার বন্ধু বান্ধবরা দৌড়ে চলে আসলো ওইখানে। এসে দেখে নাচ অলরেডি শুরু হয়ে গেছে। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে তার ফোনটা বের করে ভিডিও করতে লাগলো আর রাশমিকার নাচ দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ দেখার পর আকাশ জোরে বলে উঠল, ওয়াও, সেই নাচ! কোমর তো সেইভাবে দোলানো হচ্ছে, মন চাচ্ছে তো আমিও আপনাদের সাথে আছি। আকাশের এই রকম কথা রাশমিকার কানে পৌঁছাতেই রাশমিকা নাচ বন্ধ করে চলে আসলো আকাশের কাছে। আকাশকে টানতে টানতে নিয়ে সবার সামনে চলে আসলো আর বলতে লাগলো, মেয়ে মানুষের এত নাচ দেখতেছেন, এখন আমরা দেখব আপনার নাচ। নাচেন তাড়াতাড়ি। নাচবো কি করে? আমি তো হাত পায়ে দোলাতে পারি না, আবার নাচবো? প্লিজ আপনারা নাচেন। আর সরি, আমি আর কখনো বলবো না যে আপনাদের নাচ সুন্দর হয় নাই। থাক, আর নাচার দরকার নেই, কারণ এখন গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হোক। রাশমিকার কথা শুনে সবাই গান বন্ধ করে দিয়ে অনুষ্ঠান শুরু করে দিল। এইদিকে আকাশ একপাশে দাঁড়িয়ে তার বন্ধুদেরকে বলতে লাগলো, তরুণ মেয়েটার গায়ে অনেক তেজ আছে রে, কিছু একটা করে দিব নাকি? বলতেছিস কি? যা তাড়াতাড়ি করে আয়। ওই দেখ কোথায় যেন যাইতেছে, তুই পেছন পেছন যা। ফাঁকা জায়গায় চলে গেলে তখন না হয় আড়ালে গিয়ে কিছু একটা করে দিবি। এই নে ফোন আর ক্যামেরাটা রাখ, আমি আসতেছি। আর কাউকে বলবি না আমি যে কোথায় গিয়েছি। এ বলে আকাশ এক দৌড়ে চলে আসলো রাশমিকার পিছনে। এদিকে রাশমিকা হেঁটে হেঁটে যাইতেছে। বেশ কিছুক্ষণ পর রাশমিকা চলে আসলো একটা ফাঁকা রুমে। এসে তার শাড়ি এবং বাকি সবকিছু খুলতেছে। এমন সময় আকাশ তার রুমের ভিতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে রাশমিকা বলতে লাগলো, এই আপনি তো চরম বেয়াদব, আপনি আমার রুমে এসেছেন কেন? তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে যান, নাহলে কিন্তু আমি চিৎকার করব। আপনার মতো একটা লুচ্চা ছেলে
আর কিছু বলতে যাবে এমন সময় আকাশ রাশ্মিকার মুখ টিপে ধরে বলতে লাগলো। আপনার গায়ে অনেক তেজ, তাই না? এখন আপনার তেজগুলো বের করব। এই বলে আকাশ রাশ্মিকার মুখ থেকে তার হাতটা সরিয়ে তার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ তার এক হাত রাশ্মিকার পেটের মধ্যে হাত বুলাচ্ছে। এদিকে রাশ্মিকা নিজেকে কন্ট্রোল করতে না পেরে আকাশকে জোরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল আর কান্না করতে করতে বলতে লাগলো। ছি, আমি ভাবতেও পারিনি আপনি আমাকে এরকমটা করতে পারবেন। আমি আপনাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি একটা লুচ্চা শয়তান ছেলে। আপনি আমার সামনে আসবেন না কখনো। আমি আপুকে এক্ষুনি সব কিছু বলে দিয়েছি। আমার কথাটা তো শুনে যান। কথা না শুনে বাহিরে গেলে কিন্তু অনেক বিপদে পড়বেন। এখন যদি আপনি আপনার বোনকে গিয়ে এসব বলেন, তাহলে কিন্তু আপনার বোনের বিয়েটা আবারও ভেঙে যাবে। এমনিতেই কিন্তু আপনার বোনের বিয়ে হচ্ছে না, এসব কিন্তু আমি জানি। এখন আপনার সিদ্ধান্ত। আপনি যদি এসব গিয়ে আপনার বোনকে বলে দেন, তাহলে আপনারা মান সম্মান যাবে, সাথে আপনার বোনেরও বিয়ে হবে না। আকাশের কথা শুনে রাশ্মিকা ঠায় দাঁড়িয়ে রইল ওইখানে। বেশ কিছুক্ষণ পর রাশ্মিকা রুম থেকে বের হয়ে চলে আসলো তার বান্ধবীর কাছে। রাশ্মিকাকে কান্না করতে দেখে রূপালী বলতে লাগলো। কিরে, তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে তোর? তুই তো হাসি খুশি ভাবে রুমে গিয়েছিলি। রুমে কি হয়েছে? কিরে, কিছু বলতেছিস না কেন? বল কিছু। আর কি বলবো, ওই আকাশ আমার সাথে। আর কিছু বলতে পারল না রাশ্মিকা। এদিকে রূপালী এবং তার বাকি বান্ধবীরা রেগে আগুন হয়ে যে আকাশের কাছে যেতে যাবে, এমন সময় রাশ্মিকা বলতে লাগলো। এখন তার কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিয়েটা কোনো রকম হয়ে যায়, এরপরে তাকে আমি নিজে মজা দেখাবো। আমার সাথে লাগতে এসেছে, আমার কিছু করছে না, আমার কিছু করা বের করে দিব তার। আজ পর্যন্ত কেউ আমার ঠোঁট স্পর্শ করতে পারে নাই, আর ওই ছেলে কিনা মাত্র একদিন হয়েছে দেখা হয়েছে, সে আমার উপরে এভাবে ঝাঁপিয়ে পড়েছে। এটার শাস্তি তো আমি তাকে দিবই। এইসব বলতে বলতে রাশ্মিকা চলে আসলো তার বোনের রুমে। এসে দেখে তার বোন তার দুলাভাইয়ের সাথে কথা বলতেছে। এটা দেখে সে খাবার চলে আসলো। তার রুমে দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে ড্রেস চেঞ্জ করে বিছানায় শুয়ে পড়ল। অন্যদিকে আকাশ তার বন্ধু বান্ধবদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছে। এমন সময় তরুণ বলতে লাগলো। আকাশ, তুই মেয়েটার কি করেছিস? আমাকে তো কিছুই বললি না, আর এখন তো সবাই আছে বলে দে, তাহলে কি করেছিস? কি রে তরুণ আর আকাশ, তোরা দুজন কে নিয়ে কথাবার্তা বলতেছিস? আর কাকে কি করেছে আকাশ? কি রে আকাশ, তুই কাকে কি করেছিস বল আমাদেরকে। আরে, আমার সুন্দরী বিয়াইনকে আদর করেছিলাম একটু, এর জন্য আমার সুন্দরী বিয়াইন রাগ করেছে। তবে আদর করে বেশ মজা পেলাম। তার ঠোঁট এত মিষ্টি ছিল বলার মতো না। আমার তো মন চাইছিল আরো কিছুক্ষণ জড়িয়ে ধরে লিপ কিস করার। তার সাথে তো তার ফিগার একদম। মামা, এসব বলিস না, টুনটুনি তারা হয়ে যায়। এমনিতে ওদের নাচ দেখে আমার টুনটুনির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখানের কাজ তো শেষ হয়ে গেছে, চল এখন বাসায় চলে যাই। কালকে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে, কালকে বিয়ে। হ্যাঁ চল, তাহলে এখন বাসায় চলে যাই। কালকে ভাইয়াকে নিয়ে সকাল সকাল চলে আসবো বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাওয়ার জন্য সকাল সকাল চলে আসবি নাকি? তোর সুন্দরী বেআইনকে দেখার জন্য চলে আসবি? বুঝি রে বুঝি, প্রথম দেখেই প্রেমে পড়ে গিয়েছিস সুন্দরী বেআইনের ওপর। বুঝেই যখন ফেলেছিস, চল তাহলে তাড়াতাড়ি যাই, রাত হয়ে গেছে অনেক। আবার ওইখানে গিয়ে ঘুমাতে হবে। 1-2 ঘন্টা না ঘুমালে মাথা এমনিতেই গরম থাকবে, পরে কাকে কি বলে বসি তার কোনো শিওর নেই। হ্যাঁ চল চল, তোর মাথায় তো আগে ঠান্ডা করতে হবে, তারপরে আমাদের মাথা ঠান্ডা হবে। চল তাড়াতাড়ি। এই বলে তরুণ আকাশকে নিয়ে ওইখান থেকে চলে আসলো আকাশদের বাসায়। আকাশ তার ফ্রেন্ডদেরকে নিয়ে চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল একটি রাত। পরের দিন সকালে আকাশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকল কাজ শেষ করে তার ভাইকে রেডি করতে লাগলো। এমন সময় আকাশের ভাই মারুফ বলতে লাগলো। আকাশ, তোর ভাবি দেখতে কেমন রে? সুন্দর নাকি কালো? ফোনে তো দেখলাম বেশ সুন্দরী এবং মায়াবতী।
হ্যাঁ, ভাইয়া ভাবি অনেক সুন্দরী, খুব মায়াবতী ও তোমার সাথে খুব মানাইছে। আব্বুর সাথে কথা বলেছো? আমরা কখন বের হব? হ্যাঁ, কথা বলছি। আব্বু বলেছে যে আজান দেওয়ার সাথে সাথে বের হয়ে যাওয়ার জন্য, না হলে রাস্তায় নাকি জ্যাম পড়বে। হ্যাঁ, না হলে তো রাস্তায় জ্যাম পড়বে। আচ্ছা, তোমাকে রেডি করে ফেলেছি, এখন তুমি বসে থাকো, আমিও রেডি হয়ে আসতেছি। ঠিক আছে, যা তাড়াতাড়ি। আকাশ চলে আসলো তার রুমে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বসে আছে আকাশ। এমন সময় তার রুমের ভিতরে প্রবেশ করলো তার বন্ধু তরুণ, আর বলতে লাগলো, কিরে আকাশ, কখন বের হবি? রাস্তা তো অনেক দূরের, এখন যদি না বের হয় তাহলে তো ট্রাফিক জ্যাম পড়ে যাবে। আবার কোন রাস্তায় জ্যাম থাকে কে জানে। আরে তুই চিন্তা করিস না, অলি গলি দিয়ে বের হয়ে যাব আমি। ওই রাস্তা আমার আগে থেকেই চেনা আছে। তুই যা ভাইয়া রুমে, আমি জাস্ট জুতাটা পরে আসতেছি, বাকি সব কিছু পড়া হয়ে গেছে। আর তোদেরকে যেটা বলেছিলাম সেটা করে এনেছিস তো? হ্যাঁ, সেইটা করে নিয়েছি। 1,00,000 টাকা বানিয়ে নিয়েছি, একদম টাকার মতো। এতেই চলে যাবে, চিন্তা করিস না। ওরা যদি কম চায় তাহলে বেশি বেশি করে দিয়ে দিবি। তরুণ চলে গেল আকাশের ভাইয়ের রুমে। এদিকে আকাশ জুতা পরে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু বসে বসে ফোনে যেন কার সাথে কথা বলতেছে। আকাশকে নামতে দেখে কলটা কেটে দিয়ে বলতে লাগলো, আকাশ, 12টা বেজে গেছে, তুই এক কাজ কর, তোর ভাইকে নিয়ে মেয়েদের বাড়ির খুব কাছের একটা মসজিদে চলে যা। এদিকে সকল মেহমান রওনা দিয়ে দিয়েছে, তারা চলে যাক, এরপর না হয় তোরা নামাজ আদায় করে ওইখানে যাবি। ঠিক আছে আব্বু, আমরা যাইতেছি। আকাশ তার ভাই এবং বন্ধু বান্ধবকে নিয়ে চলে আসলো গাড়িতে। গাড়ি ড্রাইভ করতেছে আকাশ। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর চলে আসলো রাশমিকাদের বাসার কিছুটা দূরে মসজিদের সামনে। সবাই নামাজ আদায় করে চলে আসলো বিয়ে বাড়িতে। গেট আটকে দাঁড়িয়ে আছে আটা ময়দা লাগানো সুন্দরীরা। এইদিকে আকাশ বারবার রাশমিকাকে খুঁজতেছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। হঠাৎ রাশমিকা একটা মিষ্টি প্লেট আর শরবতের প্লেট নিয়ে আসলো। নিয়ে আসার পর বলতে লাগলো, দুলা ভাই, আমাদেরকে 50,000 টাকা দেন, তাহলে আমরা আপনাকে ভেতরে ঢুকতে দিব এই লেবু শরবত খাইয়ে, সাথে কিন্তু একটা মিষ্টিও ফ্রি দিব। আরে 50,000 কেন? আমাদের কি টাকা আর কম আছে? আপনাদেরকে 60,000 টাকা দিব, তবুও আপনারা ছেড়ে দেন গেট, আমরা ভিতরে চাই। আকাশের কথা শেষ হতেই রাশমিকার বান্ধবী রাশমিকার কানে কানে বলতে লাগলো, বান্ধবী, এখানে আমি পুরা গন্ধ পাচ্ছি। নিশ্চয়ই ওই টাকাগুলো জাল টাকা হবে, না হলে তো ওরা 50,000-এর জায়গায় 60,000 টাকা দেওয়ার কথা না, ওরা তো আরও টাকা কমানোর কথা। হ্যাঁ, আমিও। ওকে, কেমন যেন পোড়া পোড়া গন্ধ পাচ্ছি এখানে। আচ্ছা যাই হোক, টাকাগুলো আগে হাতে নেন, এরপর দেখ টাকাগুলো জাল নাকি জাল টাকা না। আকাশ টাকাগুলো দিয়ে দিতেই টাকাগুলো দেখতে লাগলো ওরা সবাই ভালোভাবে। টাকাগুলো এমনভাবে বানিয়ে আনা হয়েছে যে জাল টাকা নাকি আসল টাকা এটা ধরতেই পারবে না। গেট ছেড়ে দিতেই সবাই ভিতরে ঢোকার মাঝে আকাশ রাশমিকার একেবারে কাছে গিয়ে বেডের মাঝে টুক করে তার গালে একটা চুমু দিয়ে চলে আসলো স্টেজে। এইদিকে রাশমিকা মনে মনে বলতে লাগলো, আপনি খেলাটা শুরু করেছেন মিস্টার আকাশ, খেলাটা শেষ করবো আমি। একবার আপনার বিয়েটা হয়ে যায়, এরপর আপনার ব্যবস্থা করতেছি। আমাকে তো চিনেন না আপনি। এই বলে রাশমিকা চলে আসলো তার বোনের রুমে। বেশ কিছুক্ষণ পর আকাশদের খাবার দিয়ে দিল। খাবার দেওয়া শেষ হতেই সবাই খাবার খেতে লাগলো। খাবার খাওয়া শেষ হতেই হাত ধোয়ার পালা। রাশমিকা এবং তার বান্ধবী আর চাচাতো বোনের এসে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর হাত ধোয়া শুরু হলো। আকাশ তো রাশমিকার দিকে হা করে তাকিয়ে আছে। এটা দেখে তরুণ বলতে লাগলো, মামা, তুমি তো দেখি একদিনে প্রেমে হাবুডুবু খেয়ে মরে যাইতেছ, এরকম ভাবে চললে হবে নাকি? আরে বেটা চুপ থাকতো, আমি আগে বিআইন সাহেবকে দেখি, এরপর তোর সাথে কথা বলতেছি। বিআইন সাহেবের এত বড় বড় দুইটা জিনিস, উফ সেই লাগতেছে। শালা তুই আর ভালো হলি না। দেখ দেখ, ভালো করে দেখ, সামনে যাতে এই মেয়ের সাথেই তোর বিয়েটা খেতে পারি, মনে রাখিস। হ্যাঁ মনে থাকবে, মনে থাকবে, চিন্তা করিস না, এই মেয়েকেই বিয়ে করব। রাশমিকা তার দুলাভাইকে হাত ধোয়া শেষ করে চলে গেল ওইখান থেকে। বেশ কিছুক্ষণ পর কাজী সাহেব এসে বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল।
দেখতে দেখতে বিকেল 5টা বেজে গেল। সকল নিয়ম কানুন শেষ হওয়ার পর যে চলে যাওয়ার সময় এসেছে। এমন সময় রোকসানা রাশমিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রশ্মিকা, তুই আমার সাথে চল। যা, তোর ব্যাগপত্র নিয়ে আয়, আমি গুছিয়ে রেখেছি। 2 দিন আমার সাথে থাকবি, পরে তো আবার চলে আসবো। আমার সাথে চলে আসবি। আপু, তোমার সাথে তো উর্মি যাইতেছে, আমার যাওয়ার কোনো দরকার নেই। তোকে আসতে বলছি, তুই আয়। এত কথা বলিস কেন? আকাশ তার ভাবির কথা শুনে তো মহা খুশি। বেশ কিছুক্ষণ পর রাশমিকা চলে আসতেই সবাই গাড়িতে উঠে পড়ল। এদিকে আকাশ ড্রাইভ করতেছে। বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পর চলে আসলো বাসায়। সবাই বউকে বরণ করে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে রাশমিকা তার বোনের সাথে ভিতরে চলে গেল। এটা দেখে আকাশ তার পিছু পিছু করে চলে আসলো ভিতরে। বেশ কিছুক্ষণ পর রাশমিকা এইদিক সেদিক ঘোরাঘুরি করতেছে। এটা দেখে আকাশ রাশমিকার একটা হাত ধরে টানতে টানতে ওইখান থেকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার বিআইন সাহেব, আমাকে খুঁজতেছিলেন নাকি? আমি তো এখন আপনার কাছে। আপনি এখন কোথায় যাবেন? কোথায় আর যাব, আপনাকে খুঁজছিলাম। আপনার বুকে একটু মাথা রাখবো এটার জন্য। হঠাৎ এই রকম কথা বলতেছেন, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। কারণ ছাড়া তো আপনি এরকম কথা বলবেন না। মিস্টার আকাশ, আমি এখন আপনার বাসায় আছি, আর আপুর বিয়ে হয়ে গেছে। এখন আমি আপনার সাথে যা ইচ্ছে তাই করতে পারবো। এই বলে রাশমিকা ঠাস করে আকাশের গালে চর মেরে দিয়ে বলতে লাগলো, আপনি বিআইনের মতো থাকবেন, বিআইনের শরীরে স্পর্শ করাবার। আমি আপনার ঘরের বউ না যে যখন তখন আমার শরীরে স্পর্শ করতে পারবেন। ওই বাড়িতে ছিলাম বলে কিছু বলতে পারিনি। ওই সময় বিয়ে ছিল আপুর। আজকে আপনাকে বলে ফেললাম। বিআইন সাহেব, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। এখন আপনার কি করতে পারি আপনার ধারণা আছে? এই রুমে কিন্তু কেউ নেই। আমি যদি আপনার কিছু একটা করে এইখানে রেখে দেই, কেউ এসে দেখবে না। আমাকে ভয় দেখাচ্ছে নাকি? আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। সো এই রাশমিকা এসব ভয় পায় না। সো আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। 2 দিন আপনার বাসায় আছি, আমার দিকে নজর দিলে 2টা চোখ উঠিয়ে নিব, মনে রেখে। এই বলে রাশমিকা ওইখান থেকে চলে গেল নিচে। গিয়ে দেখে সবাই বসে আছে। সবার সাথে বসে গল্প করতে লাগলো। এদিকে আকাশ তার গালে বারবার হাত দিয়ে বলতেছে, বিআইন সাহেবের হাতে তো দেখে অনেক শক্তি আছে। ইস, দাঁতগুলো মনে হয় পড়ে যাবে, এমন জোরে চর মারছে। এসব বলতেছে আকাশ। বেশ কিছুক্ষণ পর তরুণ তার রুমের ভিতরে প্রবেশ করে দেখে আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন ভাবতেছে। আকাশের সামনে এসে আকাশকে ধাক্কা দিতেই আকাশ বলে উঠল, কি রে, তোর কি হয়েছে? এইভাবে ধাক্কা দিচ্ছিস কেন? এখন যদি আমি পড়ে যাইতাম তখন আমার কি হতো? বেআইন সাহেবের প্রেমে এমনভাবে তুই মগ্ন হয়ে গেছিস, তোকে তো হয় ঠিক লাগতেছে না। এইরকম ভাবে না থেকে বেআইন সাহেবকে বিয়ে করে ফেল। আরে শালা, মাত্র তার বোনকে বিয়ে করে নিয়ে এসেছে ভাইয়া, আর এখনই যদি আমি গিয়ে বলি ভাবির ছোট বোনকে বিয়ে করব, তাহলে আমার কপালে দুঃখ আছে। আরে শালা, হলুদের দিন তো তুই তাকে আই লাভ ইউ বলেছিলি, এটা তো সবাই দেখেছে। সো এখনো তো চিন্তা করতেছিস কেন? ওই সময় যেহেতু কিছু বলে নাই, তো এখনো কিছু বলবে না। যা গিয়ে বলে ফেল। এখন না, আর কয়েকটা দিন যাক, এরপর বলবো। আগে আমাকে চর দেওয়ার শাস্তিটা দিয়ে নেই, এরপর। আকাশের কথা শুনে তরুণ অবাক হয়ে আকাশকে বলতে লাগলো, আকাশ ভাই, আমি বিশ্বাস করতে পারতেছি না, আজ পর্যন্ত তোর গায়ে কেউ হাত দিতে পারে নাই, আর সেইখানে তোর বেআইন সাহেব তোর গালে চড় মারছে। আবার দেখি 5 আঙ্গুলের দাগ বসে আছে, মনে হয়তো বেশ জোরে মারছে, তাই না রে? ব্যথা পাইছিস নাকি? আরে না, ব্যথা পাবো কি করে? ব্যথা পাই নাই, জাস্ট একটু লাগছে। মনে হচ্ছে যে দাঁত খুলে পড়ে যাবে। ও আচ্ছা, তাই নাকি? দাঁত খুলে পড়ে গেলে তো খুবই ভালো হবে। তখন আর তুই তোর বউ মানে তোর বেআইন সাহেবের খেতে পারবি না। না, খেতে পারলে তো আমাদের জন্য আরো বেশি ভালো হবে। আমাদেরকে একটু দিস, আমরা খেয়ে নিব নে। শালা, তোরা কয়েকদিন ধরে অনেক লুচ্চা হয়ে গেছিস। যাকে দেখতেছিস তার সাথে এইসব অশালীন কথা বলতেছিস। আর এটা অশালীন নাকি? তোর বউকে আমরা খাবো, এটা তো খুবই ভালো কথা। আর তুই বলতেছিস এটা অশালীন? যা শালা, তোর সাথে কোনো কথাই বলবো না। আমি এখন বাসায় চলে গেলাম, কালকে সকালে চলে আসবো, রাত হয়ে গেছে।
এই বলে তরুণ চলে গেল তার বাসায় এবং আকাশের অন্যান্য বন্ধু বান্ধবরা চলে গেল বাড়িতে। আকাশ তার ভাইয়ের কাছে এসে দেখে তার ভাই ফোনে যেন কার সাথে মেসেজ করতেছে। এটা দেখে আকাশ আর মারুফকে বিরক্ত করলো না। আকাশ তার রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত প্রায় 12টা। সবাই রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন শুধু রাশ্মিকা বাকি আছে, অন্য কোনো রুম খালি নেই। এটা দেখে আকাশের আম্মু রাশ্মিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, রাশ্মিকা, তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে তুমি আকাশের রুমে থাকতে পারো। দেখতেই তো পাচ্ছ বাড়ি ভর্তি মানুষ, সব রুমে 5 থেকে 6 জন করে লোক চলে গেছে। এখন তুমি একা হয়ে গেছো, আর আমরা তো ঘুমাবো না, তাই আমাদের রুমটাও দিয়ে দিয়েছি ওদেরকে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমার কোনো সমস্যা হবে না, আমি থাকতে পারবো। আপনার রুমটা কোথায় আমাকে একটু দেখিয়ে দেন, আমি চলে যাইতেছি। ওই যে উপরের ডান পাশের রুমটা, ওইটাই হচ্ছে আকাশের রুম, যাও তুমি। রাশ্মিকা নিচ থেকে চলে আসলো আকাশের রুমে। এসে দেখে আকাশ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এটা দেখে রাশ্মিকা মনে মনে বলতে লাগলো, আমাকে তো জ্বালিয়েছেন, এখন আমি আপনাকে জ্বালাবো? আজকে সারা রাত আমি আপনার রুমে আসি, একটু পর পর আপনাকে জ্বালাবো। এই বলে রাশ্মিকা এই দিক সেই দিক তাকিয়ে দেখতে লাগলো ঘরে ফুলের ঝাড়ু আছে নাকি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর পেয়ে গেল ঝাড়ুটা। সামান্য ছোট্ট একটা কাঠি ভেঙে নিয়ে চলে আসলো আকাশের সামনে। আকাশের পাশে বসে রাশ্মিকা ওই ফুলের ঝাড়ুর টুকরাটা দিয়ে আকাশের কানে খোঁচা দিতে লাগলো। বেশ কিছুক্ষণ খোঁচা দেওয়ার পর আকাশ বারবার তার কানের কাছে হাত দিতেছে ঘুমের ঘরে। এদিকে রাশ্মিকা মিটমিট করে হাসতেছে আর বলতেছে, এখন কেমন লাগে? আজকে সারা রাত আপনাকে জ্বালাবো, দেখি আপনি আমার জ্বালাতন কতটুকু সহ্য করতে পারেন। দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা জ্বালানোর পর রাশ্মিকা চলে আসলো সোফায়। একটা কাঁথা নিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। রাত প্রায় 3টা। আকাশে ঘুম ভেঙে যেতেই আকাশ ঘুম থেকে উঠে তার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছে, কারণ অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। হঠাৎ সোফার দিকে তাকাতেই দেখতে পেল রাশ্মিকা ঘুমাচ্ছে। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, ওয়াও, আমি কি স্বপ্ন দেখতেছি নাকি আমি এখনো জেগে আছি? একটা চিমটি কেটে দেখি। আউস, ঠিকই তো, আমি তো স্বপ্ন দেখতেছি না। এই মেয়েটা আমার রুমে ঘুমাচ্ছে, তার মানে অন্যান্য রুমে জায়গা নেই। যাক, ভালো হয়েছে। ঘুমন্ত পরি দেখতে খুবই ভালো লাগে। আর একটু কাছে গিয়ে বসে ঘুমন্ত পরিটাকে দেখি। এ বলে আকাশ চলে আসলো রাশ্মিকার কাছে ফ্লোরে বসে আর রাশ্মিকার মায়াভরা চেহারাটা দেখতে লাগলো। হঠাৎ কখন যে আকাশের হাত রাশ্মিকার ঠোঁটের উপর চলে গেছে সে বুঝতেই পারল না। হঠাৎ আকাশের স্পর্শে রাশ্মিকার ঘুমটা ভেঙে গেল। আকাশকে নিচে বসে থাকতে দেখে বলতে লাগলো, এই, আপনি এখানে কি করেন? আপনি আপনার বিছানায় গিয়ে ঘুমান, আর আপনি আমার শরীর স্পর্শ করতে চাচ্ছিলেন কেন? আপনাকে না বলেছিলাম আমার শরীর স্পর্শ করবেন না? এত সুন্দর পরীর মতো একটা মেয়ে আমার রুমে ঘুমিয়ে আছে, আমি কি তাকে স্পর্শ না করে থাকতে পারি? বেআইন সাহেব, আপনাকে আমার খুবই ভালো লাগছে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি বেআইন সাহেব। আপনার ভালোবাসার গুল্লি মারি। এখন আপনি খাটে গিয়ে ঘুমান, আর ঘুমটা ভেঙে দিয়েছেন। এখন আর ঘুম ধরবে না আমার। শালা, কোথায় দেশে পড়লাম? সবগুলো পাগলের কাণ্ড কারখানা। এই বলে রাশ্মিকা আবারও ঘুমের দেশে পাড়ি জমালো। সকাল 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে সবাই চা নাস্তা করতেছে। এটা দেখে রাশ্মিকা সোফায় বসে পড়তেই আকাশের আম্মু রাশ্মিকাকে চা দিল। সবাই চা খাচ্ছে এমন সময় আকাশের আম্মু, মারুফের তো বিয়ে দিয়ে দিয়েছি, এখন তো আকাশের বাকি রয়েছে। আমি চাইতেছিলাম যে আকাশকে খুব শীঘ্রই বিয়েটা দিয়ে দেওয়ার জন্য। মাত্র বড় ছেলের বিয়ে দিয়েছো, কয়টা মাস যাক, এরপর না হয় আকাশের কথা চিন্তা ভাবনা করা যাবে। এখনো যদি এরকম শুরু করো তাহলে তো আর কিছু বলার নেই। ছেলেটা চাকরিও করে না, লেখাপড়া করতেছে। লেখাপড়া করতেছে, করুক, তাতে কি হয়েছে? আমি তো কাজ করতেছি, আর আমাদের অফিস আছে। মারুফ তো কাজ করতেছে, সেও চলে যাবে। সবাই বসে কথা বলতেছে এমন সময় আকাশ সিঁড়ি দিয়ে নামতে নামতে তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আব্বু, আমাকে নিয়ে কি কথাবার্তা হচ্ছে এখানে? কি আর কথাবার্তা হবে, তোর বিয়ে নিয়ে আলোচনা করছিলাম, যাতে তোকে খুব তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিব। তোর আম্মু বলতেছে আরো কয়েকটা মাস যাক, এরপর নাকি তোর বিয়ে দিবে। হ্যাঁ যাক, আর কয়েকটা মাস, এরপর না হয় বিয়ে করা যাবে। আগে তাকে খুব ভালোভাবে জ্বালাতন করে নে, এরপর বিয়ে করব।
আকাশের কথা শুনে রাশ্মিকা আকাশের দিকে তাকাতেই আকাশ দাঁত বের করে হাসতে লাগলো। এটা দেখে রাশ্মিকা ভেঙচি মেরে আবারও চা খাওয়াই মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর সকালের নাস্তা শেষ করে আকাশ তার রুমে বসে আছে। এমন সময় আকাশের ভাবি আকাশের রুমে এসে বলতে লাগলো, কি ব্যাপার দেবর মশাই, তুমি নাকি আমার বোনকে খুব বিরক্ত করতেছ? আমার বোন তো আমাকে সব কিছু বলে দিয়েছে। ভাবি, আপনার বোনের সাথে যদি একটু দুষ্টুমি না করতে পারি তাহলে বিয়াই হয়েছে কেন? উনি যদি মন খারাপ করে আমার দুষ্টুমিতে তাহলে আমাকে বলুক, আমি আর কিছুই বলবো না। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও, এখন আমার কথা শোনো। তোমার ভাইয়া তো অফিস চলে গেছে, আমি তো আর এখন বের হতে পারবো না। তুমি এক কাজ করো, রশ্মিকাকে নিয়ে তুমি একটু এই এলাকাটা ঘুরে আসো। সে তো পড়ালেখার চাপে ঘোরাঘুরি করতে পারে না তেমন বেশি। আজকে যেহেতু এখানে আছে, তুমি নিয়ে ঘুরে আসো। আর টাকা লাগলে বলো, আমি টাকা দিয়ে দিই তোমাকে। আরে না ভাবি, টাকা লাগবে না। এত সুন্দরী একটা বিয়াইনকে ঘুরতে নিয়ে যাব, তাও আবার ভাবির কাছ থেকে টাকা নিয়ে? এটা কখনোই হয় না। আপনার টাকা দিতে হবে না, আমার কাছে টাকা আছে। তাহলে তুমি রেডি হয়ে নাও, আমি রশ্মিকাকে বলে দিতেছি রেডি হওয়ার জন্য। সারাদিন ঘুরে এরপর বাসায় আসবে, কিন্তু পড়ালেখার চাপে দিন দিন আমার বোনটা শুকিয়ে যাইতেছে। আপনি চিন্তা করবেন না, এখন যদি বের হয় রাত 10টার আগে বাসায় ফিরবো না, নিশ্চিন্তে থাকতে পারেন। রোকসানা চলে যেতেই আকাশ রেডি হয়ে নিল। রেডি হয়ে বেশ কিছুক্ষণ পর চলে আসলো নিচে। অন্যদিকে রোকসানা রাশ্মিকাকে বলতেই রাশ্মিকা তার বোনের দিকে হাঁ করে তাকিয়ে আছে আর বলতেছে, আপু, তুমি এটা কি করছো? আমি ঘুরতে পারি না বলে তুমি বদমাশির সাথে আমাকে বলছো ঘোরাঘুরি করার জন্য? বদমাইশ বলবি না আমার দেবরকে, আমার দেবর একদম ভালো। তুই যা, গিয়ে রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আয়। আমার দেবর হয়তো রেডি হয়ে গেছে। রাশ্মিকা আর কিছু না বলে ওইখান থেকে চলে গেল রুমে। বড় বোন যেহেতু আদেশ করেছে, ছোট বোনের কথা মানতেই হবে, তাই রেডি হয়ে নিচে চলে আসলো। এসে দেখে আকাশ দাঁড়িয়ে আছে। আকাশ রাশ্মিকাকে নিয়ে চলে আসলো বাহিরে আর বলতে লাগলো, বাইকে করে যাবেন নাকি রিক্সায় করে ঘোরাঘুরি করবেন? একটা দিয়ে ঘোরাঘুরি করলেই হবে, আপনার যেটা ভালো লাগে সেটা নিয়ে আসুন। তাহলে চলেন রিক্সা দিয়ে ঘোরাঘুরি করি। এই বলে আকাশ আর রাশ্মিকা ওইখান থেকে চলে আসলো। রাস্তায় এসে দেখে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। রিক্সায় উঠে পড়তেই রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে লাগলো। এইদিকে আকাশ রাশ্মিকার পাশে বসে আছে, তার বুক ধকধক করতেছে। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, হঠাৎ আমার এমন হচ্ছে কেন? আগে তো কখনো এমন হয় নাই। নিশ্চয়ই রাশ্মিকা পাশে বসে আছে, এটার জন্য এমন হয়েছে। আকাশ চুপচাপ মনে মনে এই সব কথা ভাবতেছে। এমন সময় রাশ্মিকা আকাশের হাতে একটি চিমটি মেরে বলতে লাগলো, কি ব্যাপার, কথা বলেন না কেন? বাইরে ঘুরতে নিয়ে এসেছেন, চুপচাপ বসে থাকবেন নাকি পাশে তো কিছু বলবেন? গতকালকে রাতে কি আপনি আমার সাথে ফাইজলামি করেছেন? দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা কে যেন আমার কানে বারবার সুরসুরি দিয়েছিল। আমি ফাজলামি করতে যাব কেন? আমি রাত 12টায় আপনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছি। হয়তো শয়তান আপনার সাথে দুষ্টুমি করেছে। ও আচ্ছা, শয়তান আমার সাথে দুষ্টামি করেছে? তাহলে শয়তানটাকে দেখি তো একটু। এই বলে আকাশ রাশ্মিকার একটা হাত তার হাতের সাথে জড়িয়ে ধরলো। এটা দেখে রাশ্মিকা বলতে লাগলো, মিস্টার আকাশ, আমি আপনার বউ না যে এইভাবে আমার হাত জড়িয়ে ধরবেন। আমার হাত ছাড়েন, আমি ব্যথা পাইতেছি, তাড়াতাড়ি হাত ছাড়েন। রাশ্মিকার কথা শুনে আকাশ তার হাত ছেড়ে দিয়ে জড়িয়ে ধরলো। এটা দেখে রাশ্মিকা এবার একটু রেগে আকাশকে রাগী কণ্ঠে বলতে লাগলো, মিস্টার আকাশ, এরকম করলে কিন্তু আমি সোজা বাসায় চলে যাব। বারবার বলতেছি, আপনি আমার সাথে এরকম করবেন না। আমি আপনার বিয়ান হয়েছি বলে কি হয়েছে, তাই বলে এরকম করবেন? হ্যাঁ, আমি এরকম করব। আজকে সারা দিনের জন্য আপনাকে আপনার বোন আমার কাছে দিয়ে দিয়েছে, সো সারাদিনে আমি যা খুশি তাই করতে পারি। শেষবারের মতো কিছু বললাম না, আর একবার যদি আমার শরীর স্পর্শ করেছেন তাহলে আপনার খবর আছে। আকাশে গালে আস্তে করে 2টা চড় মেরে চুপচাপ বসে রইল। এদিকে আকাশ রাশ্মিকাকে ছেড়ে দিয়ে বসে আছে। এমন সময় রিক্সাওয়ালা মামা বলতে লাগলো, আপনার সমস্যা কি? কিছু বলেন না কেন? আমাকে কি এমনি এমনি ঘুরতে নিয়ে এসেছেন? কিছু বলবেন না? কি বলবো আপনাকে? আপনি তো বলেছেন যে আপনার শরীর স্পর্শ না করার জন্য।
আমি তো চাইছিলাম আপনার হাত ধরে আজকে সারাদিন ঘুরে বেড়াবো, কিন্তু আপনি তো... ঠিক আছে, একটা শর্তে আপনি আমার হাত ধরতে পারবেন। যদি মানতে পারেন তাহলে আমি আমার হাত আপনাকে ধরতে দিব, আর মানতে না পারলে আপনাকে ধরতে দিব না। আর শর্তটা বলেন। আমি আপনার শর্ত মানতে রাজি আছি। আপনি আমার হাত ধরতে পারবেন, শরীর স্পর্শ করতে পারবেন না। আর আপনি যে আমার হাত ধরেছেন এটা আপুকে বলবেন না। এটা আপুকে বললে আপু রেগে যাবে আবার। জাস্ট এতটুকুই নাকি? না, আরও আছে। আপনি যেহেতু আমার হাত ধরেছেন, সো আমাকে আজকে সারাদিন চোখের সামনে যা যা পাবো তাই দিয়ে খাওয়াতে হবে। পারবেন তো? হ্যাঁ, অবশ্যই পারবো। বলেন এখন কি খাবেন? এখন কিছু খাবো না, আর এখন এখানে ভালো লাগতেছে না, অন্য জায়গায় চলেন। এইখানে লোকজন নেই, লোকজন থাকলে ভালো লাগতো। আচ্ছা চলেন, আপনাকে অনেক দূরে একটা নদী আছে, খুবই সুন্দর, ওইখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি। ঠিক আছে, চলেন। আকাশ রাশ্মিকার হাত ধরে যেতে লাগলো। এইদিকে রাশ্মিকা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, আমি কি আকাশের প্রতি দুর্বল হয়ে যেতেছি? না, দুর্বল হলে চলবে না। মাত্র অপর বিয়ে হচ্ছে, আর এক বাড়িতে দুই বোনের বিয়ে কখনোই সম্ভব না। এক বাড়িতে দুই বোনের বিয়ে হলে ঝড়গাঝাটি হয়, এইটা আমি জানি। এইসব চিন্তা ভাবনা করতেছে রাশ্মিকা। এমন সময় আকাশ রাশ্মিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি এমন ভাবতেছেন? কিছু বলতেছেন না কেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি গভীরভাবে চিন্তায় পড়ে গেছেন। শেয়ার করতে পারেন চাইলে। না, চিন্তা করতেছি না, এমনিতেই চুপচাপ বসেছিলাম। আকাশ রাশ্মিকাকে নিয়ে সারাদিন ঘোরাঘুরি করে বাসায় চলে আসলো। সন্ধ্যায় কলিং বেল দিতেই তার ভাবি এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, আমার বোনকে সব কিছু ঘোরাঘুরি করে দেখিয়ে নিয়ে এসেছো তো? কি রে রাশ্মিকা, সব কিছু ঘোরাঘুরি করে দেখে এসেছিস? হ্যাঁ আপু, সারাদিন ঘোরাঘুরি করে মাত্র বাসায় আসলাম। অনেক দূর দূরান্ত গিয়েছিলাম, তবে আমার কাছে ভালো লেগেছে শুধু নদীর পাড়ের জায়গাটা। ওখানে নদীর ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছে। যেহেতু ভালো লাগছে তাহলে তো আমাদেরকে যেতে হয় দেবর বসে। আপনি আপনার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসেন। সারাদিন তো বাইরে ঘোরাঘুরি করছেন, কি খেয়েছেন কি খান নাই তা তো আর জানি না। আপনারা দুজন আসেন, আমি খাবার দিতেছি। রশ্মিকা, তুইও যা, গিয়ে ফ্রেশ হয়ে চলে আয়। দুজন চলে আসলো রুমে। ফ্রেশ হয়ে দুজন বাহিরে চলে আসলো। এদিকে আকাশ খাবার টেবিলে বসে খাবার খাইতেছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, তোর যদি কোনো মেয়ে পছন্দ থাকে তাহলে আমাদেরকে বলতে পারিস, আমরা ওই মেয়ের পরিবারের সাথে কথা বলে বিয়ের আলোচনা সেরে ফেলবো। আম্মু পছন্দ তো আছে, কিন্তু কিছুদিন পর বিয়ের কথা নিয়ে আলোচনা করতে হবে। এখন একটা সমস্যা আছে, ওই সমস্যাটা সমাধান হয়ে যাক, এরপর না হয় আলোচনা করা যাবে। ঠিক আছে, তোর যেভাবে ভালো মনে হয় ওইভাবেই করিস, আমরা তোকে বাধা দেব না। যেদিন তুই বলবি ওই দিনই আমরা মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে আসবো। এ বলে আকাশের আম্মু ওইখান থেকে চলে গেল তার রুমে। এদিকে তিনজন বসে গল্প করতেছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তরুণ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে তরুণ বলতে লাগলো, কি রে শালা, সারাদিন বিয়েনকে নিয়ে ঘোরাঘুরি করেছিস? আমাদের বললে কি কোনো অপরাধ হয়ে যায়? আমরা কি তোর সাথে চাইতাম নাকি? ওর নীল নদে পার্কে চলে গিয়েছিস, বাহ, খুবই ভালো। শালা, তোদের ফোন দিব কোন সময়? তোরা তো সবসময় বিজি থাকিস তোদের গার্লফ্রেন্ডকে নিয়ে, আমার ফোন রিসিভ করবি কিভাবে? তাই বলে কি একটা মেসেজ দিতে পারলি না নাকি? মেসেজ তুলে তো আবার তোর সমস্যা। থাক, আমাদের সাথে আর কথা বলতে হবে না তোর। তুই তোর বিআইন সাহেবকে নিয়ে পড়ে থাক। যেদিন বিয়ে করবে ওই দিন আমাদেরকে দাওয়াত দিস, ওই দিন না হয় তোর বিয়ের দাওয়াত খেয়ে আসবো। ঠিক আছে, যা, ওই দিন না হয় আমার বিয়ের দাওয়াত দিব। আর কালকে কলেজে যাবি নাকি? কলেজে একটা জরুরি কাজ ছিল। ঠিক আছে, সকাল 10টার সময় সবাইকে নিয়ে আমি কলেজে থাকবো। নে, তুই কলেজে চলে আসিস। এ বলে তরুণ কলটা কেটে দিল। রাতে খাওয়া দাওয়া শেষ করে আকাশ তার রুমে শুয়ে আছে আর মনে মনে চিন্তা করতেছে। আজকে যদি রাশ্মিকা আমার রুমে এসে থাকতো তাহলে আজকে রাতে তাকে একটু আদর যত্ন করতাম। মেয়েটা হয়তো আমার প্রতি একটু দুর্বল হয়ে গেছে। এসব হাজারো চিন্তা করতেছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো রাশ্মিকা। আকাশ রাশ্মিকাকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি ব্যাপার মিস, আপনি কি আজকেও এই রুমে ঘুমাবেন? জি না, আজকে আমি আর আপনার রুমে ঘুমাবো না। আপনার রুমের সোফায় আমার একটা জিনিস পড়ে গিয়েছিল, ওটাই নিতে এসেছি। এই বলে রাশ্মিকা
সোফার ওপর থেকে তার ফোন, তার ছোট্ট ব্যাগটা নিয়ে চলে আসলো অন্য রুমে। এদিকে আকাশ আফসোস করতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আকাশ দেখতে পেলে এখনও রাশমিকা আসতেছে না। এটা দেখে আকাশ ঘুমের দেশে পাড়ি জমালো। রাত প্রায় 1টা। আকাশের ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে বসে আছে। তার কিছুই যেন ভালো লাগতেছে না। বেশ কিছুক্ষণ বসে থাকার পর আকাশ মনে মনে বলতে লাগলো, আমি যদি এখন রাশমিকার রুমে যাই তাহলে তো কেউ দেখবে না, কারণ এখন সবাই ঘুমাচ্ছে, রাত প্রায় 1টা। যাই একবার ঘুমন্ত পরীটাকে দেখে আসি। যেই ভাবা সেই কাজ। আকাশ আস্তে আস্তে করে এক পা করে এগিয়ে যেতে লাগলো রাশমিকার রুমের দিকে। দরজার সামনে এসে আস্তে করে দরজাটা খুলে যে ভিতরে ঢুকতে যাবে, এমন সময় পিছন থেকে কে যেন তার কাঁধে হাত রাখলো। এটা দেখে আকাশ কিছুটা ভয় পেয়ে পিছনে তাকাতে দেখতে পেল তার আম্মু। তার আম্মুকে দেখে আকাশ তার মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো, আম্মু, রাত 1টা বেজে গেছে, তুমি এখনো ঘুমাও নাই? আর এইখানে কি করো? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি তো ঘুমোবই, কিন্তু তোর ব্যাপার স্যাপার তো ভালো ঠেকতেছে না। তুই রাশমিকার রুমের সামনে কি করিস? এখানে তো তোর থাকার কথা না। তোর রুম তো ওই যে ওইটা। মনে হয় ঘুমের ঘরে চলে এসেছি। আচ্ছা, আমি এখনই চলে যাইতেছি, আর তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। এ বলে আকাশ চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় বসে মনে মনে ভাবতে লাগলো, যা, শালার কপালটাই খারাপ। ভেবেছিলাম ঘুমন্ত পরীটাকে একবার দেখে আসবো, কিন্তু আম্মুর জন্য আর পারলাম না। এখন যদি আমি আবার যাই, যদি আবারও আম্মুর কাছে ধরা পড়ি, তাহলে তো আম্মু বুঝে ফেলবে। এসব হাজারো চিন্তা করতে করতে আকাশ ঘুমের দেশে পাড়ি জমালো আবার। এদিকে আকাশের আম্মু তাদের রুমে এসে আকাশের আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ওগো শুনছো, তুমি বলেছিলে না আকাশকে বিয়ে দিবে? আকাশ তো মনে হয় রাশমিকাকে পছন্দ করে। একটু আগে আমি যখন নিচ থেকে পানি খেয়ে ওপরে আসছিলাম, তখন দেখতে পেলাম আকাশ চুপি চুপি রাশমিকার ঘরে ঢুকছিল। পরে আমি জিজ্ঞেস করাতে সে কিছু না বোঝার ভান করে চলে গেছে। আচ্ছা, এখন কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। কালকে তো রোকসানা, রাশমিকা ওরা ওদের বাসায় চলে যাবে, তখন না হয় আকাশকে জিজ্ঞাসা করা যাবে। এখন জিজ্ঞাসা করলে সে কিছুই বলবে না। হ্যাঁ, আমারও তাই মনে হয়। আচ্ছা ঘুমাও, এখন অনেক রাত হয়েছে, সকাল সকাল আবার উঠতে হবে, রান্না করতে হবে। এই বলে আকাশের আব্বু আম্মু ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 7টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু চা বানিয়ে সবাইকে চা দিতেছে। আকাশ তার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি আজকে কলেজে যাব, বাসায় ফিরতে ফিরতে রাত হতে পারে, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতেও যেতে পারি। তোর যেখানে যাওয়ার ইচ্ছে সেখানে যা, আমাকে বলতেছিস কেন? টেবিলে খাবার রাখা আছে, খাওয়া দাওয়া করে বের হ। আম্মু, আপনি আমার দেবরের সাথে এরকম ভাবে কথা বলেন কেন? সে তো একজন ছেলে মানুষ, সে যা ইচ্ছা যখন ইচ্ছা যেখানে ইচ্ছা ঘুরতে যেতে পারে। তাই বলে আপনি আমার দেবরের সাথে এরকম ভাবে কথা বলবেন? আপু, তোমার দেবরের সাথে এরকম ভাবেই কথা বলা দরকার, যে যেমন তার সাথে তেমনই ভাবে কথা বলা দরকার। রাশমিকা একদম ঠিক কথা বলেছে। যা, টেবিলে খাবার আছে, খাবার খেয়ে বের হ বাড়ি থেকে। আকাশ চুপচাপ খাবার টেবিলে বসে পড়তেই তার ভাবি এসে তাকে খাবার দিয়ে চলে গেল। এদিকে আকাশ খাবার খাচ্ছে আর রাশমিকার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর আকাশ খাওয়া দাওয়া শেষ করে চলে গেল কলেজের জন্য রেডি হয়ে বের হতে যাবে। এমন সময় রাশমিকার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল নিচে। আপনি রুমের ভিতর প্রবেশ করবেন, একবার জিজ্ঞেস করে প্রবেশ করবেন না? দেখেছেন আপনার জন্য আমি পড়ে গেছি নিচে। শুধু কি আপনি পড়েছেন? আমি কি পড়ি নাই? আমিও তো পড়ে গেছি। এই নেন। আকাশের হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে রাশমিকা ওইখান থেকে তাড়াতাড়ি চলে গেল। এদিকে আকাশ কাগজটা খুলে ভিতরে দেখে একটা নাম্বারটা দেখে মুচকি একটা হাসি দিয়ে নাম্বারটা পকেটে ভরে নিয়ে চলে আসলো নিচে। আকাশ তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আমি এখন চলে যাইতেছি, আর আপনি তো আপনাদের বাসায় যাবেন। খাবার কবে আসবেন, আবার কবে আসবেন আমাদের বাসায়? এই তো 4 থেকে 5 দিন থাকবো আমাদের বাসায়, এরপর চলে আসবো আবার এই বাড়িতে। ও আচ্ছা, ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। আপনার সাথে তো আর দেখা হবে না, তবে ফোনে কথা হবে। এই বলে আকাশ তার বাইকের চাবিটা নিয়ে বের হয়ে গেল বাহিরে। রাশমিকা আকাশের যাওয়ার দিকে একভাবে তাকিয়ে আছে। আকাশ চলে যেতে রাশমিকা আবারও টিভি দেখাতে মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ পর রোকসানা এসে রাশমিকার পাশে বসতে বসতে বলতে লাগলো,
কিরে, দিনকাল দেখতেছি খুবই ভালো যেতেছে তোর। আমার দেবরের দিকে কেমন ভাবে তাকিয়ে থাকিস, মনে তো হয় আমার দেবরকে পছন্দ করে ফেলেছিস তুই। আরে আপু, তুমি যে কি না বলো, আমি তোমার দেবরকে পছন্দ করতে যাব কেন? তোমার দেবর হচ্ছে একটা বজ্জাত। তোমার দেবরের নামে অনেক কমপ্লেন আছে। হ্যাঁ, কমপ্লেন তো থাকবেই আমার দেবরের নামে। আমি তো সব কিছু দেখেছি। লুকিয়ে লুকিয়ে আমার দেবরকে দেখা হয়, তাই না? বেশি ভালো পছন্দ হলে বলতে পারিস, আব্বু আম্মুর সামনে কথা বলে তোর বিয়েটা করিয়ে দিব না। তোমার দেবরকে তাও আবার আমি বিয়ে করব? কখনোই না। ওই বদের হাট দিকে আমি কখনোই বিয়ে করব না। সেটা লুচ্চা একটা ঘুরতে নিয়ে গেছে, ওইখানে লুচ্চামি শুরু করছে। ছেলে মানুষ একটু একটু লুচ্চামি করবে, এটা স্বাভাবিক। আচ্ছা যাই হোক, খাওয়া দাওয়া করে নি, চল আবার যেতে হবে বাড়িতে। তোর দুলাভাই তো অফিসে আছে, যদি কাজ বেশি থাকে তাহলে বলেছে আসবে না, আর কাজ কম থাকলে এসে আমাদেরকে নিয়ে আসবে। ও আচ্ছা, চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। এই বলে সবাই মিলে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে রোকসানা আর রাশমিকাকে তাদের ব্যাগপত্র নিয়ে চলে আসলো বাহিরে। এসে দেখে মারুফ চলে এসেছে। দুজন গাড়িতে উঠে পড়তেই মারুফ বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, কোথায়? তোকে তো দেখতে পাচ্ছি না। সে কোথাও গেছে নাকি? সে কলেজে গেছে, বলেছি যে আসতে নাকি রাত হবে, তাই আমি আর কিছু বলি নাই। এখন চলো যাওয়া যাক। আমার নাম্বার তো দিয়ে দিয়েছি, আকাশকে ফোন দিবে আশা করি। তিনজন চলে আসলো রোকসানাদের বাসায়। কলিং বেল দিতেই রোকসানার আম্মু এসে দরজাটা খুলে দিল। তিনজনকে দেখে বলতে লাগলো, ভিতরে আসো তোমরা। আমি এখন যেতে পারবো না, আমার অফিসের কাজ আছে, রাত্রেবেলা চলে আসব। রোকসানা, আমি এখন যাই তাহলে। ঠিক আছে, যাও তাহলে, আর সাবধানে কাজ করবে। রাতে বাসায় আসার সময় সাবধানে বাড়িতে আসবে। মারুফ চলে আসলো অফিসে। এদিকে আকাশ কলেজে যেতেই সবাই তাকে ঘিরে ধরে বলতে লাগলো, কি রে আকাশ, কি খবর? শুনলাম তোর বিয়ানের সাথে সেটিং হয়ে গেছে তোর। সে নাকি তোকে লুকিয়ে লুকিয়ে দেখে, আবার তাকে নিয়ে নাকি ঘুরতেও গেছিলি। হ্যাঁ, ঘুরতে তো গিয়েছিলাম, তবে কোনো কিছু করতে পারি নাই। ভাবছিলাম একটু আদর যত্ন করব, কিন্তু সে ওই সুযোগটা দেয় নাই। ও আচ্ছা, তাই নাকি? আকাশ সবার সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে আকাশ তার কাজ শেষ করে প্রিন্সিপাল স্যারের রুম থেকে চলে আসলো বাহিরে। বাইকের কাছে এসে আকাশ তার ফোনটা বের করে রাশমিকার নাম্বারে কল দিল। বেশ কিছুক্ষণ পর ওই পাশ থেকে রোকসানা কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো, কে বলতেছেন? আমি আকাশ বলছিলাম। রাশমিকা, তুমি তো আমাকে সকালে না এই নাম্বার দিয়ে গেছো ফোন দেওয়ার জন্য, মনে নেই নাকি তোমার? ও দেবর মশাই, তুমি? এটা আমার নাম্বার। আমি রশ্মিকাকে বলেছিলাম আমার নাম্বারটা তোমাকে দিয়ে আসার জন্য, সে আমার নাম্বারটা তোমাকে দিয়ে এসেছে। ভালো হয়েছে তুমি কল দিয়েছো, তোমাকে আমি কল দিতাম তোমার ভাইয়ার কাছ থেকে নাম্বার নিয়ে। এক কাজ করো, আমাদের বাসায় চলে আসো। তোমাদের বাসায় যাওয়ার দরকার নেই। না ভাবি, এখন আমি আপনাদের বাসায় যাব না। আমার একটা জরুরি কাজ আছে, ওই কাজটা শেষ করে বাসায় চলে যাব। রাত হবে যাইতে যাইতে। ও আচ্ছা, তাহলে আর কি বলবো, তাহলে তো আর কিছু বলার নেই। আচ্ছা, তুমি ফ্রি হয়ে এরপর না হয় আমাকে কল দিবে, কথা বলবো তোমার সাথে। ঠিক আছে ভাবি, এখন তাহলে রাখি। এই বলে আকাশ কলটা কেটে দিয়ে মনে মনে রাশমিকার 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো আর বলতে লাগলো, তুই তোর বোনের নাম্বার দিবি, একবার বলে দিবি না? বলে দিলে তো আমি তোর বোনকে কল দিতাম না। শালার আমারও কি কপাল, আমিও জিজ্ঞেস করলাম না। কেন জিজ্ঞেস করলে তো সে বলে দিত এটা কার নাম্বার। থাক, যা হবার হয়ে গেছে, এখন বাসায় চলে যাই। এইসব ভাবতে ভাবতে আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, আকাশ, তুই রাশমিকাকে পছন্দ করিস তাই না? যদি করে থাকিস তাহলে আমাদের কাছে বল, আমরা তার পরিবারের সাথে কথা বলে দেখব নি। হ্যাঁ আম্মু, আমি পছন্দ করি তাকে, কিন্তু সে আমাকে পছন্দ করে না। আসলে গায়ে হলুদের দিন তার সাথে একটু বেশি মজা করে ফেলেছিলাম, আর গতকালকে তো ঘুরতে নিয়ে গিয়েছিলাম, ওইখানেও একটু মজা করেছিলাম, তাই উনি আমাকে পছন্দ করে না। ও আচ্ছা, এসব নিয়ে চিন্তা করিস না, এসব ঠিক হয়ে যাবে, জাস্ট কিছুদিন ধৈর্য ধর। ঠিক আছে আম্মু, তুমি যেহেতু বলতেছো ঠিক হয়ে যাবে, তার মানে ঠিক হয়ে যাবে। এখন আমি রুমে গেলাম, ফ্রেশ হয়ে আসতেছি, তুমি কিছু খাবার রেডি করো।
এই বলে আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করতেছে। অন্যদিকে রোকসানা তার বোন রাশমিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই যখন আকাশকে নাম্বার দিয়েছিলি তখন কি তুই বলে দিস নাই এটা যে আমার নাম্বার? বলবো কি করে? তার আগেই তো তোমার দেবর আমার সাথে খারাপ ব্যবহার করেছিল, এটার জন্যই তো আমি কিছু বলতে পারি নাই। ভালো কাজ করেছিস। আর শোন, তাকে কিন্তু তোর নাম্বার দিবি না, সে তোকে পটানোর চেষ্টা করবে। ঠিক আছে আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি তাকে আমার ফোন নাম্বার দিয়ে দিব। দুবোন টুকটাক কথা বলতেছে। অন্যদিকে আকাশ খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখতেছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, আকাশ, তুই একটু বাজারে যা তো, এই বাজারগুলো নিয়ে আয়। বাসায় সবকিছু সদাই শেষ হয়ে গেছে, সবকিছু নিয়ে আয় বাজার থেকে। ঠিক আছে আম্মু, যাইতেছি। এ বলে আকাশ বাজারের দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো। বাজারে এসে তার বন্ধু তরুণ বাজার করতেছে। তরুণকে দেখে বলতে লাগলো, কিরে, তুই আবার কবে থেকে বাজার করা শুরু করলি? তোকে তো আগে কখনো দেখি নাই বাজার করতে, হঠাৎ তুই বাজার করতেছিস? কি আর করবো রে, আম্মু তো বলতেছে আমাকে বিয়ে করিয়ে দিবে, তাই আর কি বাজার সদাই করে শিখতেছি। ভবিষ্যতে তো বাজার সদাই করতে হবে, তাই না? এটার জন্য আর কি শিখতেছি। তুইও বাজার করতে আসছিস নাকি? হ্যাঁ, আমিও বাজার করতে আসলাম। আম্মু পাঠিয়েছে, দেখি কি নেওয়া যায়। লিস্টের লিখে দিয়েছে, বলেছে যে যেটা পাবো সেটাই নিয়ে যাওয়ার জন্য। এই বলে আকাশ আর তরুণ বাজার করে দুজন দুজনের বাসায় চলে গেল। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে আকাশ তার রুমে শুয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অজানা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, কি ব্যাপার মিস্টার আকাশ, ঘুমিয়ে গেছেন নাকি? না, এখনো ঘুমাই নাই। তা আপনি এত রাতে কল দিয়েছেন, আপনার বোন কিছু বলবে না? এত রাতে কল দিয়েছেন যে? না আপু, কিছু বলবে না। কালকে কি আপনি ফিরে এসেছেন? আপনার সাথে কিছুক্ষণ ঘোরাঘুরি করা যাবে? হ্যাঁ, অবশ্যই ঘোরাঘুরি করা যাবে। ঘোরাঘুরি করা যাবে না কেন? আপনার সাথে ঘোরাঘুরি করলে তো আমার অনেক ভালো লাগে। এই বলে আকাশ রাশমিকার সাথে আরো কিছুক্ষণ কথা বলতে লাগলো। কথা বলতে বলতে কখন যে রাত 2টা বেজে গেছে খেয়াল নেই তাদের। এমন সময় রাশমিকা তার ফোনের দিকে তাকিয়ে দেখে 2টা 12 বাজে। এটা দেখে বলতে লাগলো, মিস্টার আকাশ, এখন তাহলে ফোন রাখি, রাত 2টা বেজে গেছে, কখন যে টাইম চলে গেছে খেয়ালই করি নাই। এই বলে রাশমিকা কলটা কেটে দিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে আকাশ কোলবালিশ জড়িয়ে ধরে মনে মনে বলতে লাগলো, ইস, মেয়েটার সাথে যদি আরো কিছুক্ষণ কথা বলতে পারতাম তাহলে খুব ভালো হতো। কতই না ভালো লাগতেছে। এখন ঘুমাই আমি, সকালে আবার তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। এই বলে আকাশও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে আকাশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে চলে আসলো বাইরে। বাইক নিয়ে 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে রাশমিকা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, আপনি এখন কোথায় আছেন? 3 রাস্তায় মোড়ে আছেন নাকি বাসায় আছেন? যদি 3 রাস্তায় মোড়ে থাকেন তাহলে 4-5 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। হ্যাঁ, আমি 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি, আপনি আসেন। এ বলে আকাশ কলটা কেটে দিয়ে 4-5 মিনিট দাঁড়াতেই রাশমিকা চলে আসলো। আকাশ রাশমিকাকে নিয়ে চলে আসলো অনেক দূরে একটা পার্কে। দুজন পাশাপাশি বসে আছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বাইর করে দেখে উর্মি কল দিয়েছে। এটা দেখে আকাশ একবার রাশমিকার দিকে তাকাতে রাশমিকা আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, আমার দিকে না তাকিয়ে কলটা রিসিভ করে আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন। আমি কি মানা করেছি নাকি যে কথা না বলতে? এটা আমার গার্লফ্রেন্ড না, এটা আমার বেস্ট ফ্রেন্ড। এই বলে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে উর্মি বলতে লাগলো, ওই শালা, আবারও তুই ঘুরতে গেছিস আমাদেরকে না বলে? এটা কিন্তু একদম ঠিক কাজ করিস নাই তুই। আমাদেরকে নিয়ে গেলে কি তোর টাকা ফুরিয়ে যেত? না, টাকা ফুরাবে কেন? তোরা এক কাজ কর, তোরা চলে আয়, আমি লোকেশন মেসেজ করে পাঠিয়ে দিতেছি। থাক, তুই যেহেতু চলে গেছিস আমরা আর যাবো না। তুই তাহলে আড্ডা দে তোর বেআইনের সাথে। এই বলে উর্মি কলটা কেটে দিল। এদিকে আকাশ রাশমিকাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার জন্য কিছু নিয়ে আসবো নাকি কিছু খাবেন আপনি? না, এখন কিছু খাবো না, চলেন ওই দিক থেকে ঘুরে আসি। আর আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলেন, কি কথা বলবেন? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি,
এই 2-3 দিনের ভিতরেই। জানি না কিভাবে ভালোবেসে ফেলেছি। তবে আপনি এতটা লুচ্চা কেন? আমি তো ভেবেছিলাম আপনি খুবই ভালো হবেন। আরে আমি ভালোই, আসলে বন্ধু বান্ধবদের সাথে লুচ্চা লুচ্চা কথা বলতে বলতে এরকম হয়ে গেছি। তবে সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা, দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, কতটা ঠিক হয় আর কতটা ঠিক না হয়। কিন্তু এখানে একটা সমস্যা আছে। আপু কি চাইবে যে আপনার সাথে আমার বিয়ে হোক? একই বাড়িতে 2 বোনের বিয়ে হয় না, আর হলেও তো অনেক ঝামেলা হয়। আমার আব্বু আম্মু তো মানবে না। আরে এসব নিয়ে চিন্তা করতেছেন কেন? এসব নিয়ে চিন্তা করবেন না। আব্বু আম্মু আছে না, ওরা আপনার আব্বু আম্মুকে বুঝিয়ে বললে ঠিক বুঝে নিবে। এসব কথাবার্তা বলতেছে আকাশ এবং রাশমিকা। দুজন ঘোরাঘুরি করতেছে এবং নানান বিষয়ে কথাবার্তা বলতেছে। এইভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যা 6টা। এমন সময় আকাশে ফোনটা বেজে উঠলো। পকেট থেকে ফোনটা বের করে দেখে তার ভাবি কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে বলতে লাগলো, আকাশ, রাশমিকা কি তোমার সাথে আছে নাকি আজকে সারাদিন বাসায় আসলো না? মেয়েটা কোথাও গেছে, তারও কোনো খোঁজ খবর নেই। ভাবি আপনি চিন্তা করবেন না, আপনার বোন আমার সাথেই আছে। বিকালের দিকে উনি যখন কলেজ থেকে বাইরে এসেছিল তখন আমার সাথে দেখা হয়েছিল, আর বলেছে যে একটু ঘোরাঘুরি করবে, তাই আর কি আমি একটু ঘুরতে নিয়ে আসলাম। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে তুমি বাড়িতে যাওয়ার সময় তাকে নামিয়ে দিয়ে এরপর চলে যাবে। আমাদের বাসায় তো এখন আর আসবে না। না ভাবি, এখন আর যাবো না। এখন গেলে পরে আপনাকে এসে নিতে পারবো না। আপনাকে যেদিন নিয়ে যাব ওই দিন যাবো আপনাদের বাসায়। এখন তাহলে ফোন রাখি। এ বলে আকাশ কলটা কেটে দিয়ে রাশমিকাকে নিয়ে চলে আসলো তাদের বাসার সামনে। কলিং বেল দিতেই রোকসানা এসে দরজা খুলে দিল। এদিকে আকাশ রাশমিকাকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল তাদের বাসায়। রাশমিকাকে দেখে বলতে লাগলো, তুই যে আকাশের সাথে ঘুরতে যাবি এটা কি আমাকে একবারও বলেছিস? আমি তো তোর কলেজে খোঁজ খবর নিয়েছিলাম। কলেজ থেকে তো জানিয়ে দিয়েছে যে তুই নাকি কলেজেই যাস নাই। তোকে শেষবারের মতো বারণ করে দিলাম, তুই আর কোনোদিন আকাশের সাথে বাড়ির বাহিরে বের হবি না। আপু, আমি কয়েকদিন আকাশকে অনেক ভালোবেসে ফেলেছি। প্লিজ এরকমটা বলো না। আমি আকাশের সাথেই থাকতে চাই। আমি আকাশকে সব বলেছি। আকাশকে বলেছি যে তার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় আসবে, আমাদের বিয়ের কথা বলার জন্য। তোর বিয়ের বয়স হয়েছে নাকি যে তুই এখনই বিয়ের কথা বলতেছিস? আকাশের সাথে তোর বিয়ে হবে না। যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেতে হয় তাড়াতাড়ি, একটুও যাতে দেরি না হয়। রোকসানার কথা শুনে রাশমিকা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে ব্যাগ থেকে ফোন বের করে আকাশকে মেসেজ দিয়ে জানিয়ে দিল সব কিছু। ওদিকে আকাশ মেসেজটা পড়ে চলে আসলো নিচে। এসে দেখে তার আব্বু আম্মু বসে আছে। আকাশকে দেখে আকাশের আব্বু আম্মু বলতে লাগলো, কি রে আকাশ, কিছু বলবি নাকি আমাদেরকে? হ্যাঁ আম্মু বলবো। আম্মু আমি রাশমিকাকে বিয়ে করতে চাই, কিন্তু ভাবি এখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে। উনি নাকি আমার সাথে তার বিয়ে দিবে না। বিয়ে দেবে না কেন? তুই কি দেখতে শুনতে কোনো দিক থেকে কম নাকি? অবশ্যই বিয়ে দেবে। আর সে বিয়ে দেওয়ার কে? বিয়ে তো দেবে তার আব্বু আম্মু। এত চিন্তা করিস না, তুই তোর রুমে যা। তোর ভাবিকে আর তো 2 দিন পরে নিয়ে আসবো। তোর ভাবিকে নিয়ে আসার পর আমরা না হয় তাদের বাড়িতে যাব, এরপর বিয়ের কথাবার্তা বলবো। ঠিক আছে আম্মু, আর আমার কিন্তু তাকেই লাগবে। আমি শেষ কথা বলে দিলাম, তাকে যদি না পাই আমি তাহলে অন্য কোনো মেয়েকে বিয়ে করব না। ঠিক আছে, তুই চিন্তা করিস না, তার সাথেই তোর বিয়ে হবে। তুই এখন রুমে যা। আকাশ চলে আসলো তার রুমে। রাশমিকাকে মেসেজ দিয়ে সবকিছু বলে দিল। বেশ কিছুক্ষণ পর ওই পাশ থেকে রাশমিকার মেসেজ আসলো। দুজন বেশ কিছুক্ষণ মেসেজের মাধ্যমে কথা বলা শেষ করে রাত 12টার দিকে ঘুমিয়ে গেল দুজন। পরের দিন আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। এসে দেখে তার বড় ভাই মারুফ বসে আছে। মারুফকে দেখে আকাশ বলতে লাগলো, ভাইয়া তোমার কি আজকে অফিস নেই নাকি? না, আজকে আমার অফিস নেই। আজকে তোর ভাবিদের বাসায় যাব তো তাকে নিয়ে আসার জন্য, তাই আজকে আর অফিসে যাব না। তুই যাবি নাকি আমার সাথে? না ভাইয়া আমি যাব না, তুমি একাই যাও। আমার একটু কাজ আছে, আমি এই কাজটা শেষ করব, এরপর ঘোরাঘুরি করতে পারবো। আকাশ খাবার খেতে খেতে তার ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলে ফেলল। কথা বলা শেষ করে আকাশ তার বাইক নিয়ে চলে আসলো কলেজে। এসে দেখে সবাই বসে আছে। আকাশকে দেখে সবাই মুখ ঘুরিয়ে বসে পড়ল। এইদিকে আকাশ তাদেরকে এভাবে বসে থাকতে দেখে বলতে লাগলো, কিরে তোরা আমাকে দেখে এইভাবে ঘুরে বসে পড়েছিস কেন?
আমি কি করেছি যে আমার সাথে কথা বলতেছিস না? আকাশের কোনো কথার উত্তর দিচ্ছে না তারা। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ চলে যেতে যাবে, এমন সময় উর্মি পিছন থেকে বলে উঠল, শালা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতে পারিস আর আমরা একটু ঘোরাঘুরি করার জন্য বললেই তোর শরীরে কাটা বাঁধে, তাই না? আকাশ, এটা কিন্তু তুই একদম ঠিক কাজ করিস না। দেখ, তোরা আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড, আর ওই মেয়েটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড। মাত্র 2 দিন হয়েছে সে আমার গার্লফ্রেন্ড হয়েছে। তোদেরকে আমি ভুলে থাকবো কি করে বল? আর তাকে নিয়ে ঘুরতে গিয়েছি এটা একমাত্র তরুণ ছাড়ার কেউ জানে না। তাকে তো আমি বলে দিয়েছিলাম তোদেরকে বলার জন্য। তোদেরকে বলে নাই নাকি? তুই যখন চলে গিয়েছিলি তখন বলেছিলি সেই কলেজে এসে আমাদেরকে, তখন আর বললে কি হবে? তখন তো তুই চলেই গেছ। এটার জন্য তোকে ফোন দিয়ে একটু বকাঝকা করলাম। আচ্ছা যাই হোক, বিয়ে করতেছিস কবে ওইটা বল আগে। আজকে ভাবিকে নিয়ে আসবে আমাদের বাসায়। 2 থেকে 3 দিন পর তাদের বাড়িতে যাব। আশা করি তার আব্বু আম্মু যদি রাজি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই বিয়েটা হয়ে যাবে। ও আচ্ছা, তুই বিয়েও করে ফেলতেছিস আর আমরা এখনো বিয়ে করতে পারিনি। মেয়ে হয়েও শালার কপাল। আমাদের কপালে যে কবে জামাই জুটবে আল্লাহ ছাড়া আর কেউই জানে না। তোদের কপালে জামাই জুটবে কি করে? তোরা তো সবসময় টাকলা এবং বয়স্কওয়ালা ছেলে খুঁজে বেড়াস, তাই তোদের কপালে ছেলে জুটছে না। শালা তুই আর ভালো হলি না। তোকে যে এখন কি করতে মন চাইতেছে আমাদের। কি রে মনি, তুই কিছু বলতেছিস না কেন? সে আমাদেরকে এভাবে পচাচ্ছে। দেখেছিস উর্মি, মনি স্বীকার করেছে তার জামাই এমনিতেই টাকলা। তুই স্বীকার করে ফেল যে তুইও টাকলা ছেলেকে বিয়ে করবি, তাহলে আমরা আর কিছু বলবো না। আমার ভাগ্য যদি টাকলা ছেলে জুটে থাকে তাহলে তো টাকলা ছেলেকে বিয়ে করতে হবে, তাই না? আর যদি মাথা ভর্তি চুলওয়ালা ছেলে থাকে তাহলে তো মাথা ভর্তি চুলগুলো ছেলেকে বিয়ে করতে হবে। সবাই কথা বলতেছে, এমন সময় আকাশ খেয়াল করলো মনিরের দিকে। মনির একভাবে তাকিয়ে আছে উর্মির দিকে, চোখ যেন নামতেছেই না। এটা দেখে আকাশ উর্মিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর কপালে মনে হয় টাকলা জামাই জুটবে না রে, চিন্তা করিস না। তোর কপালে মাথা ভর্তি চুলওয়ালা জামাই জুটবে। এই বলে আকাশ চলে আসলো মনিরের কাছে। মনিরকে নিয়ে একটু দূরে এসে বলতে লাগলো, কিরে মনির, আমি যেটা খেয়াল করলাম এটা কি সত্যি? তুই কি উর্মিকে পছন্দ করিস নাকি? দেখ, তুই আমাদের কিন্তু বন্ধু, আমার সাথে কিন্তু সত্যি কথা বলবি। পছন্দ করলে কি হবে? সে তো আর আমার মতো বলদকে পছন্দ করবে না। সে তো এমনিতেই বলে আমি যে বলদ, তাই আমিও আর কিছু বলি না। সে যদি মানা করে দেয়, মানা করলে তো আমাদের বন্ধুত্বটা অনেক দূরে সরে যায়, তাই কিছু বলতেছি না। আরে শালা, এত চিন্তা করিস কেন? কোনো কিছুই হবে না। তুই এখন আমাদের সামনে তাকে প্রপোজ করবি। দেখ সে কি বলে। যদি মানা করে দেয় তাহলে বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে, তুই দেখ শুধু আমি তাকে প্রপোজ করি নাকি প্রপোজ করি না। এই বলে মনির উর্মির সামনে বসে উর্মিকে প্রপোজ করতে লাগলো। বেশ কিছুক্ষণ প্রপোজ করার পর উর্মি মনিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তোর মতন বলদকে আমি ভালোবাসবো এটা কখনোই সম্ভব না। আমি তোকে ভালোবাসতে পারবো না। উর্মির কথা শুনে আকাশ বলে উঠল, উর্মি, একটা ছেলে তোকে ভালোবাসে আর তুই তাকে না করে দিতেছিস। সে একটু বলদ হয়েছে তো কি হয়েছে? তাকে তুই ভালোবেসে আগলে রেখে ঠিক করে ফেলবি, তাহলেই তো চলবে। একটা গাড়ির চাকা যখন নষ্ট থাকে তখন যদি সেই চাকাটা আবারও রূপান্তরিত করে নতুন করে চালু করা হয় তাহলে কিন্তু সেই চাকাটা চলে। ঠিক সেইভাবেও মনিরকে যদি তুই ভালোভাবে ভালোবাসতে পারিস, আমি মনে করি মনিরও ভালো হয়ে যাবে। থাক, আকাশ যে আমার ভালোবাসা বোঝে না, তাকে আমি আর কিছু বলতে চাই না। সে তার মতো চলুক, আমি আর তার পিছু ঘুরবো না। এই বলে মনির ওইখান থেকে চলে যেতে যাবে। এমন সময় উর্মি মনিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যেখানে যাবি আমাকে নিয়ে যা, আমিও তোর সাথে যাব। এই বলে উর্মি মনিকে পিছন থেকে জড়িয়ে ধরল। সবাই খুশি হয়ে গেছে তাদের দুজনের ভালোবাসা দেখে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে আকাশ চলে আসলো বাসায়। এসে দেখে তার ভাবি চলে এসেছে। আকাশ তার ভাবিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি কেমন আছেন? অনেক দিন পর আপনার সাথে দেখা হয়েছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর তোমার এই অবস্থা কেন? ঠিক মতো খাওয়া দাওয়া করো না নাকি? হ্যাঁ ভাবি, ঠিক মতো খাওয়া দাওয়া তো করি। আপনি ছিলেন না, তাহলে কিভাবে ঠিক মতো খাওয়া দাওয়া করবো বলেন? আপনার হাতে রান্না অনেক মজা।
হয়েছে হয়েছে, আর আমাকে পাম দিতে হবে না। আমি জানি তুমি আমাকে পাম দিতেছো, আমাকে পাম দিলে কোনো কিছুই হবে না। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমি খাবার রেডি করতেছি। আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় বসতেই তার ফোন বেজে উঠল। তাকিয়ে দেখে রাশ্মিকা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই বেশ কিছুক্ষণ কথা বলে আকাশ চলে আসলো নিচে। এসে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, আকাশ, কালকে সকালে রেডি হয়ে থাকিস তো, তোকে নিয়ে একজনের বাসায় যাব। আম্মু, আকাশকে নিয়ে কোথায় যাবেন আপনি? আমি জানতে পারি নাকি? আমার বান্ধবী অসুস্থ, হসপিটালে ভর্তি আছে তো, তাই তাকে একটু দেখতে যাব। এটার জন্যই আকাশকে নিয়ে যাইতেছি। ও আচ্ছা, ঠিক আছে, যান তাহলে আপনারা। আকাশ সাবধানে গাড়ি চালাবে। ঠিক আছে আম্মু, আমি রেডি হয়ে থাকবো। তুমি না হয় যাওয়ার সময় আমাকে ডাক দিয়ে নিয়ে যাবে। ঠিক আছে ভাবি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি চালাবো। আর আমি এখন আস্তে ধীরে গাড়ি চালাই, কারণ রাস্তাঘাটে এখন অনেক বিপদ হয় এটার জন্য। হ্যাঁ, এখন থেকে আস্তে আস্তে গাড়ি চালাবে, যাতে কোনো বিপদ না হয়। আকাশ তার ভাবির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওইখান থেকে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে রাশ্মিকাকে কল দিতেই ওপাশ থেকে কলটা রিসিভ করলো। দেখতে দেখতে রাত 3টা অবধি কথা বলা শেষ করে দুজন ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে আকাশের আম্মু আকাশকে নিয়ে চলে আসলো রাশ্মিকাদের বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ এবং আকাশের আম্মুকে দেখে বাড়ির ভিতরে নিয়ে আসলো। 3 জন বসে আছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, বিএন সাহেবা, আমি আপনাদের বাসায় কেন এসেছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি আমাদের বাসায় তো আসতেই পারেন, যেহেতু আমার মেয়ে আপনাদের বাসায় বিয়ে দিয়েছি, সো আপনি আসতে পারবেন না তো কে আসবে? হ্যাঁ, আমি তো আসবই, তবে আরেকটা দরকারে আবার এসেছি আপনাদের বাসায়। আপনার ছোট্ট মেয়েটাকে যদি আমার ছোট্ট ছেলের জন্য দিয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। এটা কিভাবে সম্ভব? এক বাড়িতে দুজনকে বিয়ে দেব? এটা কোনোভাবেই সম্ভব না। মানুষ কি বলবে যে এক বাড়িতেই দুজনকে বিয়ে দিয়েছি? আবার আমার বড় মেয়েও চায় না এক বাড়িতে 2 জন বিয়ে হোক। দেখেন, আমি চাইতেছি যে আপনার ছোট মেয়ে আমার বাসায় থাকুক। আপনার যখন ইচ্ছে আপনি গিয়ে তখন দেখে আসতে পারবেন। প্লিজ মানা করবেন না, আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি। আপনার মেয়ে দুজনের কোনো কিছুই হবে না। রাশ্মিকার আম্মু কল দিতেই ওপাশ থেকে রাশ্মিকার আব্বু কলটা রিসিভ করলো। সবকিছু বলার পর বেশ কিছুক্ষণ পর চলে আসলো উনি বাসায়। আকাশের আব্বু আম্মু দুজনেই বিয়েটা ফাইনাল করে বিকেলবেলা কাজী ডেকে দুজনে বিয়েটা পড়িয়ে দিল। বিকেল 5টা আকাশ রাশ্মিকাকে নিয়ে চলে আসলো বাসায়। 3 জনকে একসাথে দেখে রোকসানা বলতে লাগলো, আমি জানতাম এরকম একটা কাজ হবে। আম্মু আমাকে বললেই হতো, আমি কি মানা করতাম? আকাশ বলতেছে যে তুমি নাকি তার বিয়েতে বাধা দেবে, এটার জন্য আর তোমাকে জানানো হয় নাই। আকাশ, তোর ভাবির কাছে মাফ চা যা। আকাশ তার ভাবির কাছে মাপ চেয়ে নিল। আকাশের ভাবি আকাশকে মাপ করে দিয়ে সবাইকে রাতের খাবার দিয়ে দিল। রাত প্রায় 1টা। আকাশ রাশ্মিকাকে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে রাশ্মিকাকে কোলে তুলে নিয়ে তার বুকের মাঝে মুখ গুজে দিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর আকাশ নিজেকে কন্ট্রোল করতে না পেরে রাশ্মিকার জামা একটানে ছিঁড়ে ফেলল। এটা দেখে রাশ্মিকা বলতে লাগলো, আদর করবে ভালো কথা, তাই বলে আমার এত সুন্দর জামাটা ছেড়ে ফেলবে? এটা একদম ঠিক করো নাই আকাশ। এইরকম জামা আমি আরো অনেক কিনে দিবনে তোমাকে। এখন আমাকে ভালো করে আদর করতে দাও। বাহ, আমার বউটা দেখি সবকিছু আগে থেকেই কেটে ফেলেছে। যাক, ভালোই হয়েছে, এখন আমি আদর করি। হ্যাঁ, আপনি আপনার আদর শুরু করতে পারেন, আমি একদম ঠিক আছি। আরো শুনবেন নাকি? না, আর শোনাবো না আপনাদেরকে। আপনারা অনেক দুষ্টু হয়ে গেছেন, বেশি বেশি করে শুনতে চান এসব। পরে তো আর নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। এখন তাহলে বিদায় নিই এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।